ধন্যবাদ। নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারে সবাইকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পটুয়াখালীর পক্ষ থেকে শুভেচ্ছা। খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের 2025 সালের জাতীয় নিরাপদ খাদ্য দিবস। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পথ পরিক্রমা 2013 সালে নিরাপদ খাদ্য আইন প্রতিষ্ঠা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল, রেস্তোরাঁ, বেকারি মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ব্যবসায়ীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যদিও খুব কম পরিসরে। গৃহিণীদের নিয়ে উঠান বৈঠক করা হয়, বিভিন্ন অল্প কিছু সেমিনার আয়োজন করা হয়, সচেতনতামূলক কার্যক্রম। এছাড়াও আমাদের বেসিক গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম হচ্ছে প্রতি মাসে 2 বার করে মোবাইল ল্যাবরেটরি আসে, সেটা অন স্পট টেস্ট করা হয়। হলুদ, মরিচ, তারপর আমাদের তেল, দুধ, এরকম করে 33টা প্যারামিটার কেমিক্যাল টেস্ট করা যায়। আর বায়োলজিক্যাল টেস্ট যে কোনো খাবারে সে বায়োলজিক্যাল টেস্ট করতে পারে, একটু সময় সাপেক্ষ, এটা করতে পারে। এছাড়া আমাদের পটুয়াখালী জেলা কার্যালয়ে মিনি ল্যাবরেটরি আছে, সেখানে শুধুমাত্র বায়োলজিক্যাল টেস্ট করা যায়। যেমন আমরা একটা পাউরুটি নিলাম, সেটার মধ্যে কতটুকু ব্যাকটেরিয়া আছে, লোড আছে, সেটা আমরা কাউন্ট করতে পারি। কিন্তু আসলে আমরা বুঝতে পারি না যে এখানে কোনটা কি ব্যাকটেরিয়া, ইকোলাই আছে না স্যালমোনেলা আছে না ভালো ব্যাকটেরিয়া আছে, এটা আমরা বলতে পারি না। আপাতত জায়গা থেকে আমরা একটা সাপোর্ট পাচ্ছি। এছাড়া আমরা প্রতি মাসে 2 থেকে 3টা নমুনা হেড অফিসে পাঠাই, যেগুলো মোবাইল ল্যাবরেটরিতে এবং মিনি ল্যাবরেটরিতে করা সম্ভব না। লাস্ট পদক্ষেপ হচ্ছে আমাদের নিরাপদ খাদ্য আইন কঠোর আইন। লাস্ট পদক্ষেপ হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা। আমাদের পটুয়াখালী জেলায় বদরপুর মিষ্টান্ন ভান্ডারকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছিল 3 লক্ষ টাকা। পরবর্তীতে তারা কিন্তু অনেকটাই সচেতন, এখন কিন্তু সব ঢেকে রাখে। আর আমাদের প্রতিনিয়ত সেখানে পরিদর্শন করা হচ্ছে, স্যাঁতস্যাঁতে পরিবেশটা নেই। বেশ কয়েকজনের মতামত আমরা শুনলাম, একটা সুন্দর প্রেজেন্টেশন আমরা দেখলাম, কিভাবে খাদ্য দূষণ হয়, কিভাবে সেটা প্রতিকার করতে পারি আমরা, এর কুফল কি, অনেক বিষয় আমরা জানতে পারলাম। আসলে আপনারা জানেন যে স্বাধীনতার পরে আমাদের জনসংখ্যা, যেহেতু আমাদের ল্যান্ড এরিয়াতে জনসংখ্যা অনেক বেশি, 70s, 80s, ইভেন 90s, আমাদের কিন্তু এই নিরাপদ খাদ্য বা খাদ্য দূষণমুক্ত করতে হবে এইসবের দিকে ফোকাস ছিল না। আমাদের মেন ফোকাস ছিল উৎপাদন বাড়াতে হবে। আমাদের কৃষি বিভাগের এখানে কর্মকর্তারা আছে, তখন কিন্তু তাদের এই নির্দেশনায় ছিল যে কোনোভাবে হোক আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, আমাদের ল্যান্ড এরিয়া কম, কিন্তু ধীরে ধীরে আমরা এই খাদ্য উৎপাদনের এই বাড়ানোর ফলেও এর যে কুফল, বিভিন্ন রাসায়নিক অতিরিক্ত রাসায়নিক সার, বিভিন্ন কীটনাশক ব্যবহারের যে স্বাস্থ্যের ক্ষতি, আমাদের প্রজন্ম দূষিত হয়ে যাচ্ছে, মেধা নষ্ট হয়ে যাচ্ছে, এর কুফল আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি এবং যার ফলশ্রুতিতে আমরা এখন কোয়ালিটি ফুডের দিকে এগিয়ে যাচ্ছি। এটার আরেকটা কারণও আছে যে বিশ্বের যেসব উন্নত দেশ, যেখানে আমাদের খাদ্যদ্রব্য কিছু হলেও আমরা রপ্তানি করি, তারাও কিন্তু এখন এই অনিরাপদ খাদ্য আর গ্রহণ করতে চায়। এবং আমাদের দেশের আপনারা জানেন যে 2-3 বছর আগেও অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে। চিংড়ি আমাদের বিশাল একটা ইউরোপে বাজার ছিল, মিডল ইস্টে বাজার ছিল, শাকসবজি, সেগুলো সব ক্যান্সেল হয়েছে শুধু অনিরাপদ হওয়ার কারণে। সেই পার্সপেক্টিভও আমাদের এই নিরাপত্তা খুবই জরুরি। আর আমাদের জনস্বাস্থ্যের জন্য তো মানে অবশ্যম্য যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের এখন লাস্ট স্ট্যাটিস্টিক্স, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, তবে অ্যারাউন্ড 70% হবে যে আমাদের শিশুরা, যারা নতুন প্রজন্ম, তারা অপুষ্টিগ্রস্ত। এর মানে এই না যে তারা খেতে পারে। আমাদের দেশে না খেয়ে থাকে এরকম লোক সংখ্যা এখন পাওয়া যায়। শিশুরাও খায়, কিন্তু সে যে খাবারটা খায় সেটা মোটেও সুষম খাবার। ইভেন যারা অবস্থা সম্পন্ন ব্যক্তির বাচ্চারাও, আপনি তাদেরকেও ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখবেন, তারাও পুষ্টির দিকটা ঠিক না। কারণ পুষ্টিকর খাবার তারা গ্রহণ করে, মুখে ভালো লাগে, এইসব খাবার দিকে তাদের নজর দিচ্ছে। এটা অস্বীকার করা উপায় না। এই সবার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও আছে, আমার ক্ষেত্রেও আছে। কিন্তু সরকার আপ্রাণভাবে চেষ্টা করছে এই অবস্থা থেকে উত্তরণ করার। এর মধ্যে কয়েকজন অনেক সুন্দর সুন্দর প্রস্তাব রেখেছে। আসলে এনআই সাহেব যে কথাটা বলেছেন, সেই কথা সূত্র ধরেই আমি বলছি। এখানে আমাদের হোটেল মালিক অনেক ওনার আছেন, ম্যানেজার আছেন, যদি ওনারা বড় বড় হোটেল, কিন্তু আমাদের ম্যাক্সিমামই তো ছোট হোটেল। নৈতিকতার যদি আমরা উত্তরণ না ঘটাই, যদি নৈতিকতার যদি পরিবর্তন না ঘটায়, তাহলে আসলে শুধুমাত্র আইন প্রয়োগ দিয়ে এটা অসম্ভব। বাংলাদেশে যে দোকানের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য, তাই না? এর চেয়ে বেশি দোকান আর বাংলাদেশে কোনো জিনিসের নাই। কারণ স্বাভাবিক, মানুষ খাবার ছাড়া তো বেঁচে থাকতে পারবে না।
ইট বা লুনাইলে 2 দিন পরে কিনলে হবে, কিন্তু খাবার তো আমার এখনই কিনতে হবে। কারণ এটা বাংলাদেশের চিত্র যে দেখা যায় যে আমরা যখন ইসে যাই যে অর্ধেক দোকান শুধু খাবারের আর বাকি সব জিনিসের অর্ধেক কোনো একটা মার্কেটের বা শপিং মল। খাবার আমাদের প্রাত্যহিক আমরা গ্রহণ করি, আমাদের বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, কিন্তু যে কথা বললাম যে নৈতিকতা যদি আমরা পরিবর্তন না ঘটাতে পারি তাহলে আসলে শুধুমাত্র শক্তি প্রয়োগ করে, আইন প্রয়োগ করে এটা প্রতিহত করা খুবই কঠিন। আমাদের এখানে শ্রদ্ধা আমার ডিসি বাংলা মসজিদ ইমাম সাহেব আছে, ওনাদের একটা বিশাল ভূমিকা আছে, যারা অন্যান্য ধর্মের যারা নেতৃবৃন্দ আছেন, পুরোহিত হয়, তাদের একটা বিশাল ভূমিকা আছে। আমি অনুরোধ করবো যে আমরা যেন মসজিদে খুতবা বা মসজিদে যখনই বলতাম এইগুলো কথাগুলো মানুষকে বলি, যে আমরা আমাদের খাদ্যটা নিরাপদ রাখি। হয়তো উৎপাদন 2 কেজি কম হবে, কিন্তু যদি আমরা অতিরিক্ত সার ব্যবহার না করি, কীটনাশক ব্যবহার না করি, তাহলে হয়তো উৎপাদন আমার 2 কেজি কম হবে, কিন্তু আমাদের বাল বাচ্চা যারা আছে খেয়ে এটা নিরাপদ। আমাদের কিছু অসাবধানতার জনিত আমাদের খাদ্য অনিরাপদ হয়ে যায়। আপনারা দেখলেন যে আমরা হয়তো এটা ইন্টেনশনালি করি না, এটা হয়ে যায় সময়। আমাদের এখন তো প্রায় অনেকের যারা নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, অনেকের বাড়িতে ফ্রিজ আছে বা অন্য কিছু আছে, কিন্তু আমরা সেটা খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করি না, মনের অজান্তে যেন খাদ্য অনিরাপদ হয়। আমরা এটা ইচ্ছা করলেই নিজেরা শুধরাতে পারি। আমি আশা করব যে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং ভবিষ্যতে যাতে আমরা সামনেই, যেহেতু পবিত্র রমজান আসন্ন আর 1 মাস পরেই, তো আমরা তার পূর্বেই যেন অভিযান করে একটা শৃঙ্খলার মধ্যে আমাদের যারা খাবারের ব্যবসা করেন বা খাবারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদেরকে সেই দায়বদ্ধতার মধ্যে আনতে পারি।